গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন, বেড়েছে লোডশেডিং, শিল্প কারখানা থেকে বাসাবাড়ি তীব্র গ্যাস সংকটে জনভোগান্তি। ৫ আগস্ট ঘিরে কোনো আশঙ্কা নেই, নাশকতার সক্ষমতা নেই আওয়ামী লীগের, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবুও সতর্ক থাকবে পুলিশ। এবং পরীক্ষা নয়, এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, ফল ও পছন্দক্রম অনুযায়ী অনলাইনেই হবে সকল কার্যক্রম। আমন্ত্রণ চ্যানেলের সন্ধ্যার কথায়, সাথে আছি শারমিন সুলতানা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কবে গ্যাস সরবরাহ বাড়বে তা এখনও নিশ্চিত নয়। মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল পুরোপুরি চালু হতে আরও সময় লাগবে। আগামী 10 আগস্ট পর্যন্ত সময় চেয়েছে টার্মিনাল পরিচালনাকারী এক্সিলারেটর এনার্জি। এদিকে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় তীব্র হয়েছে গ্যাস সংকট। ব্যাহত হচ্ছে শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা ও সিএনজি স্টেশনের কার্যক্রম। গ্যাসের অভাবে কমেছে বিদ্যুৎ উৎপাদন, বেড়েছে লোডশেডিং। বিস্তারিত প্রতিবেদনে। আগুনে ক্ষতিগ্রস্ত মহেশখালীর এলএনজি টার্মিনাল পুরোপুরি চালু করতে আগামী 10 আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলারেটর এনার্জি। অর্থাৎ কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এখনও তার নির্দিষ্ট নিশ্চয়তা নেই। গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। পিডিবির হিসেবে গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমেছে ১৫০০ মেগাওয়াটের বেশি। ফলে চাহিদার সঙ্গে সরবরাহের ঘাটতি বাড়ছে, আর পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। শিল্প কারখানার গ্যাসের চাপ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন। একই সংকটের প্রভাব পড়েছে সার কারখানায়ও। শিল্প উৎপাদন ব্যাহত হওয়ায় তৈরি হচ্ছে অর্থনৈতিক চাপ। গ্যাস থাকে না, গ্যাসের চাপ খুবই কম। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে গ্যাস একেবারেই নাই, বন্ধ হয়ে যাইতেছে। গ্যাসের জন্য কামকাজ সবই বন্ধ হয়ে গেছে। আমাদের এই গ্যাস এবং ইলেকট্রিসিটির জন্য এই সেক্টরে বড় ধরনের একটা বাধা হয়ে যায়, কারণ জ্বালানি ছাড়া তো আমাদের চলার মতো কোনো ওয়ে থাকে না। যে কিছুই করতে চান আপনার জ্বালানি আগে লাগবে। এই জ্বালানিটার দিকে যদি গভর্নমেন্ট বা সবাই মিলে যদি একটু নজর দেয়, এই সেক্টরটাকে ডে বাই ডে আরো ইমপ্রুভমেন্ট করা খুবই সহজ। আর সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কমে যাওয়ায় তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। সকাল 9টা বাজে সিরিয়াল দিচ্ছি, এখন পর্যন্ত গ্যাস পাইনি। গ্যাসের প্রেশারও নাই, আর এটা কবে নাকি স্বাভাবিক হবে বলা যাচ্ছে না। আমরা রাত 2টা-3টা বাজে গাড়ি লাগাইতে হয়। আমরা তো ডিউটি করি, আমরা পরিশ্রম করি। আমরা যদি রাত্রিটা ঘুমাইতে না পারি, আমরা গাড়ি কিভাবে চালাবো? সেই সকালবেলা আসছি, একটা সিরিয়াল ধরে বসে রয়েছি, পাম্পে গ্যাস নাই। গ্যাস নিতে আসতে পাম্পে দীর্ঘ সময় লাইন ধরে থাকতে হয়। গ্যাস লাগে 300 টাকার, দেয় 100 টাকার। আমার দরকার আছে 800 টাকার, আমি গ্যাস পাইতেছি 200 টাকার। এই রাত 4টার দিকে উঠছি, তখন নিচে 200 টাকা, এখন আবার আইসা লাইনে। যেরকম গাড়িওয়ালারাও ভুক্তভোগী, আমরাও সেরকম ভুক্তভোগী, কারণ আমাদের পাম্পে অনেক যানজট হয়ে যায়। আমরা গ্যাস পাই না ঠিক মতন, পাবলিকে পাই না, আমাগো ই করে, কিন্তু না থাকলে আমরা কেমনে দিব পাবলিককে গ্যাস? শিল্প ও বিদ্যুৎ খাতের পাশাপাশি ভোগান্তিতে আবাসিক গ্রাহকরাও। অনেক এলাকায় চুলায় পর্যাপ্ত গ্যাস না থাকায় রান্নার কাজ ব্যাহত হচ্ছে। আমরা অনেক কষ্ট করে রান্না বান্না করি খাইতেছি, আজ 4 দিন হাতে গ্যাস নাই, খুবই গ্যাসের কষ্ট। গ্যাস একদমই জ্বলে না, রান্না যে করব তার কোনো উপায় নাই। বাচ্চারা আছে স্কুলে, সকালবেলা খাইতে পারে না, কিছু না। গ্যাস মাসে মাসে তো দেওয়ানি লাগে, কিন্তু গ্যাসের তো অবস্থা খুবই খারাপ, রান্না করতে অনেক কষ্ট হয়। মাসে মাসে বিল দিতেছি আমরা, তাও তো আমরা গ্যাস ঠিক মতো পাইতাছি না। 1 আগস্ট থেকে একদম গ্যাসই নাই, টোটালি গ্যাস সরবরাহ বন্ধ, যার কারণে আমরা অতিরিক্ত গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে, গ্যাস সিলিন্ডার ব্যবহার করে আমাদের রান্নাবান্না করতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস ও মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির উদ্যোগের পাশাপাশি দীর্ঘমেয়াদী বিদেশি নির্ভরতা কমাতে দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দিচ্ছে সরকার। সুমাইয়া সুমি, চ্যানেল এস নিউজ ডেস্ক। জ্বালানি সংকট মোকাবেলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে 3টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে সৌর বিদ্যুৎ বিষয়ক সভায় এসব নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল জানান,
দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন, সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা এবং সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎকে সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করতে কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও পরিকল্পনা কমিশন ভবন সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় সৌর প্যানেল বসানোর সিদ্ধান্ত হয়েছে। সরকারি ভবনে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যেও এ প্রযুক্তি ব্যবহারের আগ্রহ বাড়বে বলে মনে করেন প্রধানমন্ত্রী। সভায় বেসরকারি উদ্যোক্তারা আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার বিভিন্ন দিক তুলে ধরেন। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘিরে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই, তবে দিনটিকে ঘিরে পুলিশের সর্বোচ্চ সতর্কতা থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিরাপত্তা জোরদার করা পুলিশের নিয়মিত ব্যবস্থারই অংশ। কোনো যানবাহন যাতে অরক্ষিত অবস্থায় না থাকে এবং দায়িত্ব পালনকালে সদস্যরা যেন একসঙ্গে অবস্থান না ছাড়েন সেদিকেও নজর রাখা হচ্ছে। 5 আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে কৃষিবিদ ইনস্টিটিউশনে সভা হবে। এতে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এদিকে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা কালকেও মিটিং ডেকেছি আমাদের দলের নেতৃত্বে। এটা যুগপৎ আন্দোলনের শরিক এবং অন্যান্য রাজনৈতিক দলের সবার নিয়ে আমরা আগামীকালকে একটা সভা করব কৃষিবিদ ইনস্টিটিউশনে। মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, আমরা ওখানে কথা বলবো। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। আসন্ন শিক্ষাবর্ষেও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এক্ষেত্রে আলাদা কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন নিয়ে শিক্ষার্থীদের মেধা, ফলাফল ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালনার প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, গতবারের মতো এবারও ভর্তি প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। এ বিষয়ে নীতিমালার খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। এদিকে আগামী 10 আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবেন। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন না হলে ভোটার নিবন্ধনের সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আজ ইসি সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, স্থানীয় নির্বাচনের আইন পর্যালোচনা চলছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যে আচরণ বিধির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এরই মধ্যে ভোট কেন্দ্র প্রস্তুত করা এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের কাজ এগিয়ে চলছে। ইসি সচিব জানান, কমিশনের নিবন্ধিত 59টি রাজনৈতিক দলের মধ্যে 38টি দল বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে, 13টি দল সময় বাড়ানোর আবেদন করেছে, আর 8টি দল এখনো হিসাব জমা দেয়নি। এদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদ সচিবালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। জানুয়ারি ফেব্রুয়ারি ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা সীমারেখা ঠিক করে আমরা বলেছে যে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমি প্রস্তুতির দুটো পার্ট, মেনলি 3টা পার্ট। একটা হচ্ছে যে আমার বিধিমালা আইনেও 7-5 সম্পর্কিত, আর একটা হচ্ছে যে আমার ইকুইপমেন্ট রিলেটেড, আর একটা হচ্ছে যে আমার স্কিল রিলেটেড ট্রেনিং। তো আমরা আইন বিধি এটার বিষয়টা আমি বললাম যে আচরণ বিধিমালাটা যেটা আমাদের এখতিয়ারাধীন, এটা তো আমরা রেডি করেছি এবং এটা পাঠিয়ে দেব। আগস্ট জুড়েই দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।
একই সঙ্গে বঙ্গোপসাগরে 2 থেকে 3টি মৌসুমী লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা BWOTর দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের উজানে ভারী বৃষ্টির প্রভাবে সিলেট ও ময়মনসিংহ সহ উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি বেড়ে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের নিচু এলাকাতেও সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। মাসের প্রথম সপ্তাহে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টি হতে পারে। দ্বিতীয় সপ্তাহে দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়বে। এ সময় সাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে সমুদ্র উত্তাল এবং পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের ঝুঁকি বাড়তে পারে। তৃতীয় ও শেষ সপ্তাহেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে গত কয়েক সপ্তাহের ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যায় দেখা দিয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। ফলে নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাসে বন্যা প্রবণ ও নিচু এলাকার মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। অনেক টাকা খরচ করে ধান লাগাইছি, কৃষানের দাম অনেক বেশি, হাই লেভেলের দাম, তাও লোক পাওয়া যায় না। ধান লাগানোর পরে দেখেছেন ধান সব ডুবে নষ্ট হয়ে গেছে। এখন পুনরায় আবার এই যে বীজতলা থেকে ধান উঠায় জমিতে ধান লাগাবো, এখন দেখেন একটা কৃষানিও নাই। আমাদের ধানের বীজ ডুবে গেছে, ধান আমরা লাগাইছিলাম, ধান ডুবে গেছে আর কি, বীজ তলা আমরা ধান লাগাতে পারতেছি না। আবার নতুন করে ওপেন করে আবার নতুন করে লাগাচ্ছি। যদি সরকার আমাদের একটু ভর্তুকি বা আমাদের না তাকায়, আমরা ধান লাগাতে পারবো না, অনেক কৃষক ধান লাগাতেও পারবে না। 24-এর গণ আন্দোলনের মাধ্যমে ফিরে পাওয়া গণতন্ত্র রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বিভিন্ন সময়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সূচনা হয়েছে। তবে নানা ভুল ও ষড়যন্ত্রে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। এ সময় সব ছাত্র সংগঠনের শিক্ষার্থীদের গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আব্দুস সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড় করাতে কাজ করছেন। গণতন্ত্র সুসংহত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতারাও উপস্থিত ছিলেন। শুধু ছাত্র দল না, সকল দলের শিক্ষার্থীদেরকে বলবো, গণতন্ত্র একটা সোনার হরিণ। দীর্ঘদিন বারবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদপীঠ থেকে আন্দোলন শুরু হয়েছে গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্রকে মুক্ত করার জন্য, কিন্তু আবার ভুলের কারণে কিন্তু সেই গণতন্ত্র আবার মুখ থুবড়ে পড়েছে। কাজে এবার যেহেতু 24-এর এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি এবং সর্বশেষ জুলাইয়ের অভ্যুত্থান, সেখানে যে বিশেষ ভূমিকা পালন করেছেন, সেটার জন্য সকল শহীদদের আমি শ্রদ্ধা জানাই। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। জনসভা থেকে জুলাই সনদ বাস্তবায়ন, শহীদ পরিবারের সহায়তা এবং আহতদের পুনর্বাসনের দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের সরকার নয়, এটি বিএনপির সরকার এবং জুলাইয়ের শহীদদের সঙ্গে সরকার বেইমানি করেছে। একই সঙ্গে রাজধানীর গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে তারা বলেন, সমস্যা সমাধানে ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। দাবি বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরানোর হুঁশিয়ারিও দেন তারা। জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্য পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সভায় ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। টিকা দেওয়ার পরও দেশে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর ঘটনা থামছে না, কমছে না সংক্রমণও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুদের মধ্যে 844 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,46,000-এরও বেশি, অর্থাৎ প্রতিদিন গড়ে 9 শতাধিক শিশু হাসপাতালে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকার আওতার বাইরে থাকা শিশু এবং কার্যকর জাতীয় গাইডলাইনের অভাবই হামের প্রকোপ না কমার অন্যতম কারণ। এপ্রিল মে মাসে দেশব্যাপী
ব্যাপী টিকাদান কর্মসূচি চললেও প্রকৃত কভারেজে নিয়ে প্রশ্ন রয়েছে। বাদ পড়া শিশুদের দ্রুত টিকার আওতায় আনা, অ্যান্টিবডি পরীক্ষা, জনসচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে রোগ নির্ণয় ও চিকিৎসায় সমন্বিত ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত জাতীয় গাইডলাইন বাস্তবায়নের তাগিদও দিয়েছেন তারা। হাম বেড়াইছিল, আগে 2 দিন থেকে জ্বর আসছিল, ওষুধ খাওয়াইছি, ওষুধ খাওয়াই জ্বর ছাড়ে আবার আয়ে। কালকে সকালবেলায় হাম বেড়াইছে, বদরগঞ্জ নিয়ে আইছি, বদরগঞ্জ থেকে ফেরত দিছে, রংপুর নিয়ে যান, রংপুর নিয়ে আইছি, কালকে ভর্তি করাইছি। ভর্তি হয়েছি, আবার 9 থেকে 8 একদিন ওখানে ছিলাম। ওখান থেকে ডাক্তার দেখে বললো বাচ্চার হাম হয়েছে, এখানে হামের ওখানে ট্রান্সফার করে দেন। তো আমরা এখানে আসছি, ট্রান্সফার হয়ে এখানে বাচ্চা 4-5 দিন হলো, আল্লাহর রহমতে ট্রিটমেন্ট নিয়ে অনেক সুস্থ হয়েছে। এই যে আমার বাচ্চা থেকে মানে জ্বর ছিল আগে থেকেই, বৃহস্পতিবার থেকে হাম দেখা দিছে আর কি। তা বৃহস্পতিবার থেকে হাম দেখা দিচ্ছে, তা আমি মনে করছি ওষুধ খাইলে এমনিই ঠিক হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে একটু বেশি হয়েছে, তারপর কালকে আর কি এমার্জেন্সিতে ভর্তি করেছে। এখনো সুস্থ আসে নাই, একটু কমছে, মানে ধান জানি শুলেনি, তারপরে গরমি একটা আছে, সুংসুঙ্গানি, মানে 3 প্রকারের অসুখটা। খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার। কর্মসূচির আওতায় 248 উপজেলায় প্রায় 25,29,000 উপকারভোগী পাচ্ছেন পুষ্টি চাল বা ফোর্টিফায়েড রাইস, আর 247 উপজেলায় 29,71,000 উপকারভোগী পাচ্ছেন সাধারণ চাল। সব মিলিয়ে প্রায় 55 লাখ কার্ডধারী 6 মাসে 30 কেজি করে চাল পাবেন। পাশাপাশি সারা দেশের 1,108টি কেন্দ্রের মাধ্যমে OMS কর্মসূচিতে চাল ও আটা বিতরণও চলছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশে খাদ্য মজুদ সন্তোষজনক। বর্তমানে সরকারি গুদামে মজুদ রয়েছে 23,49,385 মেট্রিক টন খাদ্যশস্য। এর মধ্যে চাল প্রায় 19,66,000 টন। খাদ্যশস্য সংগ্রহ অব্যাহত রয়েছে। সরকারের লক্ষ্য খাদ্য নিরাপত্তার পাশাপাশি অপুষ্টি কমানো এবং নিম্ন আয়ের মানুষের সামাজিক সুরক্ষা জোরদার করা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত 600 বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্পোকেন ও আশেপাশের এলাকা থেকে প্রায় 60,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন। কর্তৃপক্ষ জানিয়েছে, শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। স্পোকেন এলাকায় প্রায় 21 বর্গ কিলোমিটার এলাকা ইতোমধ্যেই পুড়ে গেছে, আর ওয়াশিংটন জুড়ে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 390 বর্গ মাইল এলাকা। সরিয়ে নেওয়া মানুষের মধ্যে স্পোকেনের ভেটারানস অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীরাও রয়েছেন। এদিকে পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগন সহ যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকাতেও দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে বুলডোজার, হেলিকপ্টার সহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করছে কর্তৃপক্ষ। তবে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। ফিফার বিতর্কিত বাণিজ্যিক প্রস্তাব বাতিলের ক্ষেত্রে ভূমিকা রাখায় উয়েফা ও অন্যান্য ফুটবল সংস্থাকে ধন্যবাদ জানিয়েছে রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, সংকটময় সময়ে উয়েফা বিভিন্ন কনফেডারেশন ও ফেডারেশনের ঐক্য ও দায়িত্বশীল অবস্থান ফুটবলকে রক্ষা করেছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনায় পুরুষ ও নারী বিশ্বকাপ সহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক ও পরিচালনাগত দিক তদারকিতে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব ছিল। এর আওতায় বেসরকারি বিনিয়োগকারীদের কাছে 20% শেয়ার বিক্রির পরিকল্পনাও করা হয়। উয়েফার পাশাপাশি কনকাকাফ ও এএফসিও এর বিরোধিতা করে। পরে তীব্র আপত্তির মুখে প্রস্তাবটি বাতিল হয়। রিয়াল মাদ্রিদ বলেছে, ক্লাবগুলোই জাতীয় দলের ভিত্তি তৈরি করে এবং খেলোয়াড় গড়ে তোলে। তাই বিশ্বকাপ ও ফুটবলের আবেগ ঐতিহ্যকে কেবল আর্থিক সম্পদ হিসেবে দেখা উচিত নয়। প্রস্তাব বাতিলকে ফুটবল ও কোটি কোটি ভক্তের জন্য ইতিবাচক খবর বলেও উল্লেখ করেছে ক্লাবটি। চ্যানেলের সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন, বেড়েছে লোডশেডিং, শিল্প কারখানা থেকে বাসাবাড়ি তীব্র গ্যাস সংকটে জনভোগান্তি। 5 আগস্ট ঘিরে কোনো আশঙ্কা নেই, নাশকতার সক্ষমতা নেই আওয়ামী লীগের, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবুও সতর্ক থাকবে পুলিশ। পরীক্ষা নয়, এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, ফল ও পছন্দক্রম অনুযায়ী অনলাইনেই হবে সকল কার্যক্রম। ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, পড়েছে 600 স্থাপনা, 60,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, জরুরি অবস্থা জারি। এবং ফিফার বিতর্কিত বাণিজ্যিক প্রস্তাব বাতিল, উয়েফা সহ বিভিন্ন ফেডারেশনের ভূমিকার প্রশংসা রিয়াল মাদ্রিদের। এই ছিল চ্যানেলের সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেলের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।